হচ্ছে অফিসার? আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, এত এত গেস্ট, এরই মধ্যে কি বিনা নোটিশে বিনা পারমিশনে পুলিশ কেন? আপনাকে কে আসতে বলেছে? সরি টু সে ম্যাম, বাট অপরাধী যেখানে থাকবে পুলিশ তো সেখানেই থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই যে কেসটাতে আপনারা না চাইলেও জড়িয়ে পড়েছেন, তাই বাধ্য হয়ে এমন একটা দিনে আমাদের আসতে হয়েছে ম্যাডাম। এর জন্য আমি সত্যি দুঃখিত, বাট ইজ মাই ডিউটি, আসতেই হতো আমাদের। কি কারণে এসেছেন সেটা বলুন, আর যত দ্রুত সম্ভব কেস সলভ করুন। এখানে কোনো সিনক্রিয়েট হোক সেটা আমি চাচ্ছি না। ঐতিহ্য চৌধুরীকে আমরা বেশ কিছুদিন থেকে খুঁজছি, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তার নাম্বার ট্যাগ করেও কোনো লাভ হয়নি। লোকেশন চৌধুরী ভিলাতে ছিল, কিন্তু সে চৌধুরী ভিলাতে ছিল না। তবে চৌধুরী ভিলার উপর আমাদের নজর ছিল। ওই বাড়িতে কে কখন আসতেছে, কে কখন যাচ্ছে, সবটা আমাদের নজরে ছিল। আমরা জানতে পেরেছি ঐতিহ্য চৌধুরী এই বাড়িতে আছেন। আমরা ঐতিহ্য চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি, আমাদের কাছে অ্যারেস্ট লেটার আছে। পুলিশ অফিসারের কথা শুনে রাশেদ চৌধুরী হতবাক হয়ে যান। তিনি এগিয়ে এসে বললেন, এসব কি ধরনের কথা বলছেন অফিসার? আমার মেয়েকে অ্যারেস্ট করবেন মানে? কি করেছে আমার মেয়ে? কিসের ভিত্তিতে আপনি আমার মেয়েকে অ্যারেস্ট করতে এসেছেন? কিছুদিন আগে থানায় আপনারা যে মিসিং ডায়েরি করেছিলেন, সেখানে আপনার মেয়ে বলেছিল আপনার ভাগিনীকে কিডন্যাপ করা হয়েছে। আসলে সেটা কিডন্যাপ ছিল না, ছিল একটা পরিকল্পনার প্ল্যান। এই প্ল্যানটাকে সাজিয়েছিল সে। আসল মাস্টারমাইন্ড কে জানেন? ঐতিহ্য চৌধুরী, বাটার অফ আশিস চৌধুরী। হোয়াট? কি সব রাবিশ কথা বলছেন অফিসার? আপনি পুলিশ অফিসার বলে আমার মেয়ের নামে মিথ্যা এলিগেশন আনতে পারেন না। রাবিশ কথা আমি বলছি না। যে গুন্ডাগুলো আপনার ভাগিনীকে কিডন্যাপ করেছিল, তাদেরকে এই বাড়ির ছেলে সাজ্জেদ মির্জা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। গুন্ডাগুলো সহজে মুখ খুলেনি। বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার পর তারা আসল মাস্টার মাইন্ডের নাম বলেছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। রাশেদ চৌধুরী ঐশ্বর্যের সামনে গিয়ে বলল, এসব কি শুনছি ঐশ্বর্য? পুলিশ অফিসার যা বলছেন সেগুলো কি সত্যি? সত্যি কি তুমি আসলে মাস্টারমাইন্ড? রাশেদ চৌধুরী প্রশ্নের উত্তর দিতে পারে না ঐশ্বর্য। সে ফ্লোরের দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে, যা দেখে রাশেদ চৌধুরী বলল, আমার যা বোঝার আমি বুঝে গেছি অফিসার। আমি চেয়েছিলাম সিজদার সাথে যে বা যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক। সে আমার মেয়ে বা স্ত্রী হলেও ক্ষমার অযোগ্য। আপনারা ঐশ্বর্য চৌধুরীকে নিয়ে যান অফিসার। রাশেদ চৌধুরীর কথায় বিথি চৌধুরী তেতে উঠে বলল, কেমন বাবা তুমি? কোথায় মেয়েকে রক্ষা করবে তা নয় তো নিজের মেয়েকে পুলিশের হাতে তুলে দিচ্ছ তুমি? বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে একটুও বুক কাঁপছে তো তোমার? একটুও কষ্ট লাগছে না রাধেশ? তুমি যেমন ঐশ্বর্যের মা, তেমনি আমিও ঐশ্বর্যের বাবা। তোমার মতো আমারও কষ্ট হচ্ছে। কোনো বাবাই চায় না তার মেয়ে তাকে ছেড়ে অন্ধকার কুটিতে থাকুক। আমি বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি, কারণ ঐশ্বর্য একজন অপরাধী। আমি ভাবতেও পারিনি ও এত নিচে নেমে যাবে, ক্রাইমের সাথে ইনভলভ হয়ে যাবে। মেয়েকে নিয়ে কত বড় মুখে করে কথা বলতাম আমি, কিন্তু ও কি করলো? আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিল। ও যে আমার মেয়ে, ভাবতেও লজ্জা লাগছে আমার। আমি তো রাস্তাঘাটে বের হতে পারবো না, লোকজন আমার মুখে থুতু ছিটিয়ে দিবে। রাশেদ চৌধুরীর কথা শেষ না হতেই ঐশ্বর্য এসে রাশেদ চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, সরি পাপা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি পাপা। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও পাপা। আমি আর কোনো দিনও কোনো ক্রাইম করব না। বিলিভ মি পাপা, আমি ভালো হয়ে যাব। প্লিজ পাপা, নিজেকে শুধরে নেওয়ার আমাকে একটা সুযোগ করে দাও। সিজদা তো কখনোই তোমার কোনো খারাপ চায়নি, তাহলে তুমি সিজদার সাথে কেন এমনটা করলে? সেদিন যদি সারাজিৎ
ঠিক টাইমে না আসতো তাহলে সিজদার কত বড় সর্বনাশ হয়ে যেত। তোমার কোনো আইডিয়া আছে? তুমি তো একটা মেয়ে ঐশ্বর্য, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের নরপশুদের হাতে তুলে দিতে একটুও বুক কাঁপলো না তোমার? তুমি আমার মেয়ে, এটা ভাবতেই ঘৃণা লাগছে আমার। অফিসার, আপনারা নিয়ে যান ঐশ্বর্য চৌধুরীকে। তার অনুমতি পেয়ে মহিলা কনস্টেবল এসে ঐশ্বর্যকে টানতে টানতে নিয়ে যায়। পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে যায় হালিমা বেগম। সবটা তার কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে সার্জিসের রুমে ছুটে আসেন। সার্জিস তখন রুমে বসে সিগারেট ফুঁকছিল। সে ছেলেটা সবসময় তার পেশেন্টদের সিগারেট না খাওয়ার পরামর্শ দেয়, সেই ছেলেটাকেই সিগারেট খেতে দেখে অবাক হয় হালিমা বেগম। হালিমা বেগম ধীর পায়ে রুমে ঢুকে সার্জিসের কাঁধে হাত রাখতেই সার্জিস ঠোঁট থেকে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয়। সার্জিসকে দেখে বড্ড খারাপ লাগে হালিমা বেগমের। মাত্র কয়েক ঘন্টা ছেলেটার চোখে মুখের করুণ অবস্থা হয়ে গিয়েছে। হালিমা বেগম বিছানার ওপর বসে সার্জিসের মাথাটা নিজের কোলের ওপর রেখে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সিজদাই সেই মেয়ে যাকে তুমি তোমার মন দিয়েছ, তাই না দাদু ভাই? সিজদাই সেই মেয়ে যাকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলে। সিজদাই সেই মেয়ে যাকে তুমি সৌন্দর্যময়ী বলে ডাকো। সিজদাই সেই মেয়ে যার কথা ভেবে তোমার মুখের হাসি ফুটে উঠত, তোমার দিন রঙিন হয়ে উঠত। আমি তো সিজদার সাথেই তোমার বিয়ে ঠিক করেছিলাম দাদু ভাই। তোমাকে বলেছিলাম তুমি সিজদার সাথে দেখা করো, অন্তত একবার তার ছবিটা দেখো। তুমি ছবিটাও দেখোনি দাদু ভাই। যদি তুমি একবার সিজদার ছবি দেখতে, তাহলে আজকের এই দিনটি দেখতে হতো না। তোমার ভালোবাসা পূর্ণতা পেত, জীবনটা অন্যরকম সুন্দর হয়ে উঠত। হালিমা বেগমের কথায় সার্জিস কোনো উত্তর দেয় না, যেন শব্দভাণ্ডার ফুরিয়ে এসেছে। দেবার মতো কোনো উত্তর নেই তার কাছে। ঢুকলে কেঁদে ওঠে সার্জিস। পুরুষ মানুষের চোখের পানি খুব সহজেই বের হয় না। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, তখন চাইলেও চোখের পানি আটকে রাখা যায় না। সমস্ত বেড়াজাল ভেঙে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সার্জিসের চোখের পানি দেখে কলিজা মোচড় দিয়ে উঠল হালিমা বেগমের। সার্জিসের মা যখন সার্জিসকে ছেড়ে চলে যায়, তখন সার্জিসের চোখে শেষবার পানি দেখেছিল হালিমা বেগম। এরপর যত কষ্ট যন্ত্রণাই হোক না কেন, সার্জিস কাঁদেনি। হালিমা বেগম সার্জিসের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বললেন, তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি, তুমি তো সবটাই আমার সাথে শেয়ার করতে। তাহলে এই ব্যাপারটা লুকিয়ে গেলে কেন দাদু ভাই? সিজদার সাথে তোমার বিয়ের পাখা কথা হবার পর ওই অ্যাক্সিডেন্টটা হয়। সেদিনই রামিম ওই মেয়ের ব্যাপারে আমাকে বলেছিল। আমি ভেবেছিলাম সাইফানের বিয়েটা মিটে গেলে তারপর ওই মেয়ের ব্যাপারে খোঁজখবর নিয়ে তোমাদের চার হাত এক করে দেব। কিন্তু কি থেকে কি হয়ে গেল? তুমি যদি একটাবার আমাকে বলতে, আজকের দিনে তোমাকে এই অবস্থায় দেখতে হতো না। থাক না দাদু, সব ভালোবাসা যে পূর্ণতা পায় না দাদু। ভালোবাসা মানেই যে তার সাথে বিয়ে হতে হবে, সংসার হতে হবে, এমনটা নয়। ভালোবাসার মানুষকে দূর থেকেও সুখী দেখার মধ্যে সুখ সুখ অনুভব হয়। আমি চাই সৌন্দর্যময়ী ভালো থাকুক, সুখে থাকুক। আর এই যে তুমি কষ্ট পাচ্ছ, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ। হার্টের ডক্টর হয়ে হার্টের ক্ষতির জন্য সিগারেট গিলছ, এর দায়ভার কে নিবে দাদু ভাই? সৌন্দর্যময়ী আমার জীবনের প্রথম নারী, আমার মায়ের পরে পৃথিবীতে দেখা সবচেয়ে সেরা সুন্দরী নারী, যাকে প্রথমবার দেখেই আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম। সেই মায়া থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকে কখন যে সেটা ভালোবাসায় রূপ নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। সৌন্দর্যময়ীকে আমি আমার মনটা দিয়েছিলাম দাদু। তার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, তার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আসলে সৌন্দর্যময়ী আমার নসিবে নেই, থাকলে আমি অবশ্যই তাকে নিজের করে পেতাম। তুমি একদম মন খারাপ করো না দাদু ভাই। সিজদা আনএডুকেটেড একটা মেয়ে, বাবা মা পরিবার পরিজন, মোট কথা নিজের বলতে কিছুই নেই। আসলে সিজদা তোমার বউ হবার যোগ্যতাই রাখে না। আমি সিজদার থেকে সুন্দরী শিক্ষিতা মেয়েকে তোমার জন্য খুঁজে নিয়ে আসব। আমি নিজেও জানি তুমি সিজদাকে কতটা পছন্দ করো। তুমি শুধুমাত্র আমার মন রক্ষার্থে এগুলো বলছো। আমি ছোট বাচ্চা না দাদু। তাছাড়া প্রকৃত ভালোবাসা কখনোই সৌন্দর্য খোঁজে না দাদু। আমি সৌন্দর্যময়ীকে সত্যি মন থেকে ভালোবেসেছি। আমার ভালোবাসার বিন্দু মাত্র লোভ লালসা ছিল না। আমার মনে হয় না দ্বিতীয় কোনো নারীকে
আমি নতুন করে আমার মন দিতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তার সাথে সংসার করতে পারবো। জীবন কারোর জন্য থেমে থাকে না দাদু ভাই। তুমি তোমার ভালোবাসার মানুষকে নিজের করে পাওনি বলে এটা নয় যে তোমার জীবন শেষ হয়ে গিয়েছে। নিজের জীবনকে আরো একটা সুযোগ দেওয়া উচিত দাদু ভাই। জীবন থেমে না থাকলেও ভালোবাসা থেকে যায় আজীবন। ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না দাদু। অনেক কথা হয়েছে দাদু ভাই, এবার উঠো তো, ফ্রেশ হয়ে নাও। এভাবে চললে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সিজদা যদি একবার জানতে পারে তুমি তাকে ভালোবাসো, তার জন্য প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, তাহলে মেয়েটা গিল্টি ফিল করবে। এক বাড়িতে একই ছাদের নিচে বসবাস করাটা অস্বস্তিকর হয়ে উঠবে সিজদার কাছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবুও বলবো তুমি একটু স্বাভাবিক থাকার চেষ্টা করো দাদু ভাই। আমি চাই না আমার জন্য সৌন্দর্যময়ী কোনো প্রকার আমি চাই না আমার জন্য সৌন্দর্যময়ীর কোনো প্রকার অসুবিধা হোক। আমিও তার মুখোমুখি হতে চাই না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দাদু। কি সিদ্ধান্ত? আমি দেশে থাকবো না। আমি কানাডা খালামণির কাছে চলে যাচ্ছি। হোয়াট, আর ইউ ক্রেজি? এমন একটা সিদ্ধান্ত একা একা নিয়ে নিলে? কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না দাদু ভাই? আই এম নট ক্রেজি দাদু, আই জাস্ট ওয়ান্ট টু বি ওয়েল। এই বাড়িতে আমার চোখের সামনে সৌন্দর্যময়ীকে অন্য কোনো পুরুষের সাথে আমি সহ্য করতে পারবো না দাদু। রোজ রোজ তার ভেজা চুল দেখতে পারবো না। আমি মারা যাব দাদু। বিলিভ মি, আই এম গোয়িং টু ডাই। আমি আমার নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। তাই বলে তুমি এদেশের মাটি ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে তুমি কানাডা চলে যাবে? আমাদেরকে ছেড়ে থাকতে পারবে তুমি? একটুও কষ্ট হবে না? কষ্ট তো এখনো কম পাচ্ছি না দাদু। যেতেই হবে তোমার? হ্যাঁ দাদু, ফেরার যে আর কোনো উপায় নেই আমার। ফেরার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে। তুমি একজন অ্যাডাল্ট পারসন, নিজের ভালো নিজে বুঝতে শিখে গিয়েছো। এখন তোমাকে আর কিছুই বলে লাভ নেই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। বলে হালিমা বেগম চোখের পানি মুছতে মুছতে সার্জিসের রুম থেকে বের হয়ে যান। অনুষ্ঠান শেষ হতেই আত্মীয় স্বজন সবাই চলে যেতে শুরু করে। ঐশ্বর্যকে পুলিশ নিয়ে যাওয়ার পর রাশেদ চৌধুরী, বিসি চৌধুরী দুজনেই মানসিকভাবে ভেঙে পড়ে। রাশেদ চৌধুরী নিজে ঐশ্বর্যকে পুলিশের হাতে তুলে দিয়েও কষ্টে বুক ভারী হয়ে আসে তার। সন্তান যেমনই হোক, সন্তান তো। তার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভবপর ছিল না। সালেহা বেগমকে রেখে তারা দুজনেই চৌধুরী বেলায় ফিরে যান। অনুষ্ঠান শেষ হতেই সালেহা বেগম বাড়ি ফেরার কথা বললেই চোখ ভিজে যায় সিজদার। সিজদা সালেহা বেগমকে কিছুতেই যেতে দিবে না। অজ্ঞতা সালেহা বেগম হালিমা মঞ্জিলে থেকে যায়। সিজদা রিসিপশন থেকে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একে একে সব গহনা খোলার চেষ্টা করে। তখনই সাইফান রোমে আসে। সিজদাকে গয়না খোলার চেষ্টা করতে দেখে সাইফান এক পা করে এগিয়ে এসে নিজেই সিজদার গা থেকে সমস্ত গয়না খুলে দেয়। গয়না খুলতে গিয়ে মাঝে মাঝে সাইফানের হাতের স্পর্শ লাগছে সিজদার শরীরে, যার দরুন কেঁপে উঠছে সে। সারা শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। বক্ষস্থল ক্রমাগত ওঠানামা করছে। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সিজদা আবেশে চোখ বন্ধ করে দুহাত দিয়ে নিজের শাড়ির আঁচল খামচে ধরে। গয়না খোলা হলে সাইফান খুব যত্ন সহকারে সিজদার চুল থেকে ক্লিপ খুলে সিজদার লম্বা চুলগুলো উন্মুক্ত করে দেয়। সাইফানের বড্ড ইচ্ছে হয় সিজদার খোলা চুলে নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে, কিন্তু আর সাহস হয় না। সে নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। সাইফান ফ্রেশ হয়ে আসতে সিজদার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। বড্ড ক্লান্ত লাগছে তার, সারা শরীর ম্যাচম্যাচ করছে। ক্লান্ত থাকার দরুন সিজদার বিছানায় যাওয়ার মিনিট কয়েক অতিবাহিত হবার পরপরই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সাইফান সিজদার পাশে বসে সিজদার ঘুমন্ত মুখের দিকেই তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। তখনই সাইফানের ফোন বেজে ওঠে। সাইফান তড়িৎ গতিতে ফোন সাইলেন্ট মোডে রেখে দেয়। কথা বলতে ইচ্ছে করছে না তার। ফোনের অপর প্রান্ত থেকে তানসি কল করেই যাচ্ছে, কিন্তু সাইফানের সেদিকে কোনো খেয়াল নেই। সাইফান মুগ্ধ দৃষ্টিতে সিজদার মুখের দিকে তাকিয়ে রয়েছে। তানসিও কম যায় না। সে ফোন করেছে। যখন না সাইফান তার কল রিসিভ করছে ততক্ষণ পর্যন্ত সে অনবরত কল করতেই থাকবে। এ পর্যায়ে বাধ্য হয়ে সাইফান কল রিসিভ করে। কল রিসিভ হতেই অপর প্রান্ত থেকে তানসি কর্কশ কণ্ঠে বলে উঠল, তুমি আমার কল রিসিভ করছো না কেন সাইফান? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সরি বেবি, বিশ্বাস করো আমি ফোনের কাছে ছিলাম না, না হলে আমি তোমার কল রিসিভ না করে থাকতে পারি? বলো। ডোন্ট লাই অ্যাট অল।
আমি খুব ভালো করে জানি তুমি ইচ্ছে করেই আমার কল রিসিভ করছিলে না। আমার কল রিসিভ না করে কি করছিলে তুমি? চুপ করে থেকো না সাইফান, প্লিজ অ্যান্সার মি। বউয়ের সাথে রোমান্স করছিলে তাই না? তবা তবা। এমন ভাব করছো যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানো না তুমি। কামন বেবি, তুমি ভুল বুঝছো আমাকে। সম্পূর্ণ প্ল্যানটা কিন্তু তোমার ছিল সাইফান, আমার নয়। তাই বেশি চালাকি করার চেষ্টা করবে না। তুমি খুব ভালো করে জানো বেশি চালাকির ফল খুব বেশি ভালো হয় না। আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমার চাকরির ক্যারিয়ার শেষ করে দিতে পারি। ইনফ্যাক্ট তোমার মতো ছেলেকে ঠিক সেনাবাহিনীতে মানায় না। যার মনটা এত অপরিষ্কার সে দেশ সেবা কিভাবে করবে? জাস্ট শাট আপ, ডোন্ট ক্রস ইউর লিমিট। লিমিট ক্রস তুমি করছো সাইফান। আমি 1000 বার কল করেছি তোমাকে, তুমি একটা বারও আমার কল রিসিভ করার প্রয়োজন বোধ করনি। আমি সরি বলছি তো বেবি, এমন ভুল আর কখনো হবে না। প্রমিস? পাক্কা প্রমিস। আচ্ছা, ফিরবে কবে? আর মাত্র কয়েকদিন। প্ল্যান সাকসেসফুল হলেই তোমার সাইফান তোমার কাছে ফিরে আসবে। সত্যি তো? ইয়েস মাই লেডি। আই মিস ইউ। আই মিস ইউ টু। বাই দ্য ওয়ে, এতবার কল করেছো, কোনো ইমার্জেন্সি কেস নাকি? না গো, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছিল। তোমার মিষ্টি কণ্ঠ শোনার তৃষ্ণা জেগেছিল মনে। তৃষ্ণা মিটে গিয়েছে। এখন রাখছি, বাই, লাভ ইউ। লাভ ইউ টু। বলে ফোন ড্রেসিং টেবিলের উপর রেখে সাইফান আবারও সিজদার পাশে এসে বসল। সিজদার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে গুনগুন করে গাইতে শুরু করলো। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, যতই দেখি লাগে ভালো, যতই দেখি লাগে ভালো, পারি না চোখ ফেরাতে তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, চন্দ্র সূর্য হার মানায় তোমার রূপেতে, চন্দ্র সূর্য হার মানায় তোমার রূপেতে, বাগানের ফুল ঝরে পড়ে, বাগানের ফুল ঝরে পড়ে তোমার হাসিতে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম হালকা হয়ে যায় সাইফানের। সাইফান চোখ খুলতে সিজদাকে নিজের বুকের উপর দেখে হতবাক হয়ে যায়। সাইফানের স্পষ্ট মনে আছে সে রাতে শোবার সময় তাদের মধ্যখানে দেয়াল হিসেবে কোলবালিশ রেখেছিল। সাইফান তড়িৎ গতিতে পাশে তাকিয়ে দেখে মাঝখানে কোনো কোলবালিশ নেই, বালিশ ফ্লোরে পড়ে রয়েছে। সিজদা বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে লেপ্টে পড়ে রয়েছে। ফ্যানের বাতাসে সিজদার বেবি হেয়ারগুলো সিজদার চোখে মুখে বাড়ি খাচ্ছে। সাইফান সন্তর্পণে সিজদার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানের পাশে গুজে দেয়। সাইফানের হাতের স্পর্শে ঘুম ভেঙে যায় সিজদার। সিজদার চোখ খুলে নিজেকে সাইফানের এত কাছাকাছি দেখে শুকনো ঠোক গিরে। সাইফানের গরম নিঃশ্বাস সিজদার চোখে মুখে আসতে পড়ছে। মাদকতা কাজ করছে সিজদার চোখে। সিজদা তাড়াহুড়ো করে উঠতে গিয়েও উঠতে পারে না। সিজদার গলায় থাকা চেইন সাইফানের শার্টের বোতামে আটকে যাওয়ার দরুন সিজদা আবারও সাইফানের বুকের উপর পড়ে যায়। তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। একজনের গরম নিঃশ্বাস অন্যজনের উপর আসতে পড়ছে। সিজদার বুকের ভেতর যেন উত্থাল পাতাল শুরু হয়ে গিয়েছে। শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়। বুকের মধ্যে ঘড়ির কাঁটার শব্দের মতো টিকটিক করে আওয়াজ হচ্ছে। বক্ষস্থল ক্রমাগত ওঠানামা করছে। অস্থিরতা বাড়ছে সিজদার। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে সর্বাঙ্গে। সাইফানের চোখে চোখ পড়তে লজ্জায় মুখ লাল হয়ে যায় তার। সাইফান সিজদার অস্বস্তি বুঝতে পেরে নিজের শার্টের বাটন থেকে সিজদার চেন ছাড়িয়ে নেয়। সিজদার তড়িৎ গতিতে সাইফানের থেকে সরে অপর পাশে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। সাইফান উঠে অজু করে সাদা পাঞ্জাবি টুপি পরে মসজিদে চলে যায়। সাইফান যেতেই সিজদা উঠে বিছানা গুছিয়ে রুমটা পরিপাটি করে ওয়াশরুমে চলে যায়। প্রায় 30 মিনিট পর সিজদা শাওয়ার নিয়ে ব্লাউজ পেটিকোট পরে ওয়াশরুম থেকে বের হয়। সিজদা ওয়াশরুম থেকে বের হতেই দেখে সাইফান বিছানার উপর বসে ফোন স্ক্রল করছে। সিজদা ভেবেছিল সাইফান আরও পরে আসবে, তাই সে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট পরে বের হয়ে পড়ে। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজে পেয়ে সাইফান সেদিকে তাকাতেই সিজদা দুহাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। সাইফান সেই দৃশ্য দেখে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। সিজদা সামিরার সাহায্য নিয়ে শাড়ি পরে নিচে চলে আসে, এসে কিচেনে চলে যায়। সিজদা সামিরার থেকে জেনেছে এ বাড়িতে শেফ রান্না করেন। বাড়ির সকলে শেফের হাতের তৈরি রান্না খায় শুনে সিজদা হালিমা বেগমের কাছে রান্না করার জন্য অনুমতি চায়।
হালিমা বেগম সিজদাকে কোনো মতেই অনুমতি দিতে চান না। অনেক আকুতি মিনতি করার পর হালিমা বেগম সিজদাকে রান্না করার অনুমতি দেন। সিজদার রান্নার হাত অনেক ভালো। সিজদার মামা সিজদার হাতের রান্না খুব পছন্দ করতেন। সিজদার প্রতি শুক্রবারে তার মামার জন্য স্পেশাল রান্না করত। মামার কথা মনে পড়তেই মুখে আধার নেমে আসে সিজদার। চৌধুরী ভিলায় কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। চোখের কোণে জল মুছে প্রথমে সবার জন্য চা করে দিয়ে রান্নার কাজে ডেকে পড়ে। যদিও এবারের সকলে ব্রেকফাস্টে ডিম, পরোটা, ফলের জুস, ব্রেড, জেল, ফলমূল এগুলো খায়, কিন্তু সিজদা যেহেতু আজ তার মামা বাড়িতে বেড়াতে যাবে, তাই সকালের মেনুতে সবার জন্য বাসমতি চালের সাদা ভাত, ইলিশ ভাপা, 5 রকমের ভর্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুগ ডাল, শিং মাছের পাতলা ঝোল, তেলাপিয়া মাছ ভাজি, বেগুন ভাজি, টেংরা মাছ আলু দিয়ে চচ্চড়ি, গরুর গোশত, রোস্ট, ঝরঝরে পোলাও করেছে। সাথে আরও রয়েছে পায়েস, সেমাই, মিষ্টি, দই। সিজদার রান্না শেষ হলে বাড়ির হেল্পিং হ্যান্ড বিউটি সব খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। এরই মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়। এত এত খাবার দেখে অবাক হয়ে যায় বাড়ির সকলে। সাইফান আর সিজদা পাশাপাশি চেয়ারে বসেছে। সার্জিস এসে দেখে সিজদার মুখোমুখি একটাই চেয়ার খালি রয়েছে। অগত্যা সার্জিস না চাইতেও আবারও সিজদার মুখোমুখি হয়ে যায়। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছেন। সার্জিস প্লেট থেকে 1 লোকমা খাবার মুখে দিতেই তৃপ্তিতে মন ভরে ওঠে তার। শেষ কবে এত ভালো রান্না খেয়েছে মনে নেই তার। তাকে তৃপ্তি সহকারে খেতে দেখে চোখ জুড়িয়ে যায় হালিমা বেগমের। হালিমা বেগম উৎফুল্ল হয়ে বললেন, কি দাদু ভাই, খাবার কেমন লাগছে? খুব ভালো হয়েছে দাদু। সার্জিসের কমপ্লিমেন্ট পেয়ে সামিরা বলে উঠল, ভালো তো হবেই, দেখতে হবে না রান্নাটা কে করেছে। বৌমনি আজকে নিজের হাতে আমাদের সকলের জন্য এত এত মজাদার খাবার রান্না করেছে। প্রতিটা আইটেম যা হয়েছে না, একদম চেটেপুটে খাওয়ার মতো। সার্জিস এতক্ষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল, কিন্তু যখনই শুনল সব রান্না সিজদা করেছে, তখন আর সেই খাবার সার্জিসের গলা দিয়ে নামতে চাইল না। সার্জিস খাবার ছেড়ে উঠে সোজা হালিমা মঞ্জিল থেকে বেরিয়ে যায়। সার্জিসের এহেন কাজে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। যে ছেলেটা এতক্ষণ তৃপ্তি নিয়ে খাবার খাচ্ছিল, হুট করে তার কি এমন হলো যে তাকে খাবার ছেড়ে উঠে চলে যেতে হলো? প্রশ্নটা সবার মনের করে উকি দিচ্ছে। সার্জিসের খাবার ছেড়ে উঠে যাওয়ার কারণ কেউ বুঝতে না পারলেও হালিমা বেগম ঠিকই বুঝতে পারলেন। তিনি খাবার চিবোতে চিবোতে মনে মনে বললেন, কেউ না জানলেও আমি জানি তোমার বুকের ভেতর কেমন ঝড় চলছে। তুমি ঠিক কতটা কষ্ট পাচ্ছ। নিজেকে ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখা মৃত্যুর যন্ত্রণার থেকে কম কিছু নয়। ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তোমার, তবুও মিথ্যা হাসি মুখে ঝুলিয়ে ভালো থাকার ড্রামা করতে হচ্ছে। জীবন যে নাটকের থেকেও নাটকীয় দাদু ভাই। প্রতিনিয়ত তোমাদের ভালো থাকার নাটক করে যেতে হয়। সবটা হয়েছে আমার জন্য। আমি যে এই দৃশ্য সহ্য করতে পারছি না। হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি দু চোখে দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। দাদু ভাইয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি কেন তোমার মন পড়তে পারলাম না দাদু ভাই? এই অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আমার নিজেকে ক্ষমা করব কিভাবে? চৌধুরী ভিলায় যাওয়ার জন্য সিজদা, সাইফান দুজনেই রেডি হয়ে বসে আছে। তাদের সাথে সামিরাও যাবে। তারা রেডি হয়ে বসে থাকলেও সামিরার এখনো সাজগোজ হয়নি, যার দরুন সিজদা, সাইফান দুজনেই অপেক্ষা করছে। তখনই সাইফানের ফোন বেজে ওঠে। সাইফান ফোনের স্ক্রিনে মাই হার্ট, তার পাশে লাভ ইমোজি দেওয়া নামটা জলজল করতে দেখে অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। সে আর চোখে সিজদার দিকে তাকায়, যদি সিজদা নামটা দেখে নেয়। এই ভয়টাই পাচ্ছিল সাইফান, কিন্তু পরক্ষণে মনে পড়ল সিজদা তো ইংরেজি পড়তেই পারে না। হাফ ছেড়ে বাসল সাইফান। সাইফান সন্তর্পণে সিজদার থেকে সরে এসে অনিচ্ছা সত্ত্বেও কল রিসিভ করল। ইদানিং তানসির কল রিসিভ করতেই ইচ্ছে করে না সাইফানের, কেমন জানি ডিস্টার্ব ফিল করে। সাইফান কল রিসিভ করে কিছুক্ষণ তানসির সাথে কথা বলে আবারও রুমে ফিরে আসে। সামিরা তখনও রেডি হয়ে আসেনি। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর সামিরা রেডি হয়ে আসে। সামিরাকে দেখে সাইফান সামিরার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে বোন, তোর চোখ মুখের এই অবস্থা কেন? মনে হচ্ছে অনেক সময় ধরে কান্না করেছিস। সাইফানের কথা শুনে সামিরা সাইফানকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কিন্তু কিছু বলছে না দেখে সাইফান আবারও বলল, ভাইয়াকে বলবি না কি হয়েছে? কিছু হয়নি তো ভাইয়া, চলো। চল। সামিরা চোখ মুছে বলল,
বলে সাইফান সিজদাকে সবার থেকে বিদায় নিয়ে তাদের নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। সামনের সিটে সাইফান আর সিজদা বসত, আর পেছনে সালেহা বেগম আর সামিরা। সাইফান গাড়ি স্টার্ট দিতে যাবে তখনই লক্ষ্য করলো সিজদার সিট বেল্ট বাঁধেনি। সাইফান সিজদার দিকে ঝুঁকে গিয়ে সিজদার সিট বেল্ট বেঁধে দিল। সাইফানের এহেন কার্যে সিজদার কিছুদিন আগের ঘটনা মনে পড়ে গেল। সিজদা মনে মনে বলল, আপনার আর ডাক্তারবাবুর মাঝে অনেক মিল পাই আমি। ডাক্তারবাবু ঠিক এভাবে আমার সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু ডাক্তারবাবু তখন না খেয়ে উঠে গেল কেন? প্রথমে তো ঠিকই খাচ্ছিল, পরে যখন জানতে পারলো আমি সব রান্না করেছি তখন আর খেলো না। আমার সাথে ভালো করে কথাও কইলো না, যেন আমাকে সে চেনেই না, আমি তার অপরিচিত কেউ। তিনি আমার সাথে এমন আচরণ কেন করেছেন? সে কি কোনো কারণে আমার উপর রেগে আছে? কিন্তু কেন, কি করেছি আমি? সাইফান ড্রাইভিং এর ফাঁকে সিজদার দিকে তাকিয়ে দেখে সে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। সাইফান সিজদাকে কয়েকবার সিজদা বলে ডাক দিল, কিন্তু সিজদা রেসপন্স করলো না দেখে সাইফান একটু জোরেই সিজদা বলে ডাকলো, যেটা কর্ণকুহুরে প্রবেশ করতে কেঁপে উঠল সিজদা। সিজদা থতমত খেয়ে বলল, কি কিছু বলছেন? সেই কখন থেকে তোমাকে ডেকে চলেছি, কিন্তু তোমার কোনো সারা শব্দ নেই। কি এত ভাবছো বলো তো? কই কিছু না তো। ঘুম আসছে? সাইফান কাঁধ দেখিয়ে বলল, কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো, আমি কিছু মনে করব না। সিজদা মুচকি হেসে সাইফানের কাঁধে মাথা রাখতেই যাবে, তার আগেই সামিরা পেছন থেকে বলল, বৌমনি, আমি সালিহা খালা দুজনে পিছনে আছি, আমাদের কথা ভুলে যেও না আবার। সামিরা কথা শুনে সিজদা লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢেকে নিয়ে মনে মনে বলল, ইস, আমি তো সামিরা আর সালেহা খালার কথা বেমানুম ভুলে গিয়েছিলাম। কি না কি মনে করলো তারা। গাড়ি চলছে আপন গতিতে, প্রকৃতির শীতল বাতাস সিজদার চোখে মুখে আসতে পড়ছে, প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে শরীর মন। বাতাসে সিজদার চুল কপালে এসে বাড়ি খাচ্ছে। সিজদা বিরক্তি নিয়ে বারবার চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে। এক পর্যায়ে সিজদা চুল খোপা করতে গেলেই সাইফান বলল, একটা মিষ্টি মেয়ের চোখে মুখে খোলা চুল এসে বাড়ি খাচ্ছে, আর মেয়েটাকে বিরক্তি নিয়ে বারবার সেই চুল কানের পাশে গুঁজে দিতে দেখা আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। কথাটা কর্ণকুহরে প্রবেশ করতে সিজদার মুখে হাসি ফুটে ওঠে। সিজদা চুলগুলো খোপানা করে ছেড়ে রাখে। রাস্তায় তাদের মধ্যে আর কোনো কথা হয় না। গাড়িতে পিনপতন নীরবতা কাজ করে। ঘণ্টাখানেক পর গাড়ি এসে চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে যায়। সিজদা সাইফানকে দেখে খুশি হয়ে যায় রাশেদ চৌধুরী। তিনি সাইফানকে সাদরে গ্রহণ করেন, কিন্তু বিথি চৌধুরী খুশি হতে পারেন না। তার মুখে আধার নেমে এসেছে। যে মেয়ের জন্য আজ তার মেয়ে জেরে রয়েছে, তাকে বরণ করার কোনো ইচ্ছেই ছিল না তার। তার ইচ্ছে করছিল বরণের সময় খাবারে বিষ মিশিয়ে দিতে, কিন্তু তিনি তার ইচ্ছেকে দমিয়ে রেখেছেন। রাশেদ চৌধুরী জোড়াজড়িতে তিনি এসে সাইফানকে মিষ্টিমুখ করিয়ে বাড়ির ভেতরে নিয়ে যান, কিন্তু ভুলেও সিজদার দিকে তাকিয়ে দেখেন না। এতে মনক্ষুণ্ণ হয় সিজদার। সালেহা বেগম ঐশ্বর্যের পাশের রুমে সিজদা সাইফানকে নিয়ে যান। রুমে প্রবেশ করতেই সাইফানের নাকে মিষ্টি একটা ঘ্রাণ এসে বাড়ি খায়। সাইফান বিছানায় বসে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নেয়। রুমে তেমন আসবাবপত্র না থাকলেও রুমটা খুবই পরিপাটি করে গোছানো। বিয়ের আগে সিজদা এই রুমেই শিফট করেছিল, তখন এই রুমটা সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল। সিজদা ফ্রেশ হয়ে একটা সুতি 3 পিস পরিধান করে। সাইফান সিজদাকে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা বুঝতে পেরে সিজদা একটু লজ্জা পেয়ে যায়। সিজদার লাজরে রাঙা চেহারা দেখে ঘোরের মধ্যে চলে যায় সাইফান। সাইফান এক পা দুপা করে সিজদার দিকে এগিয়ে আসে। তাদের মধ্যে 1 ইঞ্চি সমান দূরত্ব রয়েছে। সাইফান সেটুকু দূরত্ব ঘুচিয়ে সিজদার কপালের দিকে নিজের ওষ্ঠ নিয়ে যায়, আর তখনই দরজায় কড়াঘাত শোনা যায়। দরজার অপর প্রান্ত থেকে সামিরা বলছে, বৌমনি, আমার লাকেজটা বোধহয় তোমাদের রুমে নিয়ে এসেছো, আমি চেঞ্জ করব, আমার লাকেজটা দাও। বাই দ্য ওয়ে, দিন দুপুরে দরজা বন্ধ করে দিয়ে কি করছো তোমরা? সামিরের কণ্ঠস্বর পাওয়া মাত্রই সিজদা সাইফান দুজনে দুদিকে ছিটকে পড়ে। সিজদার তো লজ্জায় মরি মরি অবস্থা। সাইফান সিজদার দিকে তাকিয়ে মুচকে এসে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে বোন? সরি ভাইয়া, তোমাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু আমার চেঞ্জ করতে হবে। আমার লাগেজ নিয়ে চলে এসেছো? দাঁড়া দেখছি। আমি বলে সাইফান সামিরার লাগেজে নিয়ে এসে সামিরার হাত দেয়। সামিরা যেতেই সাইফান এসে বিছানায় সিজদার পাশে বসে। পুরো রুমে পিনপতন নীরবতা কাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। সাইফান সিজদার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে
নিতে গেলে সিজদার হাত সরিয়ে নেয়। ঘোর কাটে সাইফানের। সে সিজদার উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। সিজদার দিকে তাকালে সে যেন মানসিক শান্তি পায়। সিজদার আশেপাশে থাকলে ভালো লাগায় তার দেহ মন ছেয়ে যায়, যেটা সে চায়নি। সে রুম থেকে বেরিয়ে এসে তানসির নাম্বারে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। টেনশন হয় সাইফানে। তানসির কোনো বিপদ হলো না তো? এমন প্রশ্ন উকি দেয় সাইফানের মনে। কিন্তু পরক্ষণে সাইফানের ধারণা ভুল প্রমাণিত করে তানসি কল ব্যাক করে। সাইফান তড়িৎ গতিতে কল রিসিভ করে অনেকক্ষণ নিজেদের মধ্যে কথা বিনিময় করল। প্রায় 10 মিনিট পর সাইফান কল কেটে ফোন পকেটে রাখতে গিয়েই দেখে তার পেছনে সালেহা বেগম দাঁড়িয়ে রয়েছে। সালেহা বেগমকে দেখে বুক ধুকপুক করে ওঠে সাইফানে। সালেহা বেগম তাদের পার্সোনাল কথাবার্তা শুনে নিয়েছে কিনা এই ভয়ে। যদি শুনে নেয় তাহলে তার সব প্ল্যান জলে যাবে। সাইফান শুকনো ঢোক গিলে বলল, সালেহা খালা, আপনি কখন এসেছেন? এই তো মাত্রই আইলাম। কিছু বললেন খালা? হ বাবা, নিচে আসো, ভাইজান তোমাগোর লাইগা অপেক্ষা করতাছে, জলদি আহো। বলে সালেহা বেগম নিচে চলে যান। তিনি যেতেই হাঁপ ছেড়ে বাঁচে সাইফান। সাইফান দুষ্টু হেসে ফোন পকেটে ঢুকিয়ে বলল, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গিয়েছে। এখন থেকে আরো বেশি অ্যালার্ট থাকতে হবে। পান থেকে চুন খসলে আমার বিপদ, যেটা আমি হতে দিব না, কিছুতেই না। সার্জিস একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজতে গিয়ে সিজদার সেই রক্তমাখা রুমালখানা পায়। রুমালখানা হাতে নিতেই সিজদার হাস্যোজ্জ্বল চেহারাটা সার্জিসের চোখের সামনে দৃশ্যমান হয়। সেই সাথে তার বুকে ব্যথা বাড়তে থাকে। পুরনো ক্ষত তাজা হয়ে যায়। সার্জিস রুমালখানা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। তখনই তাথু এসে সার্জিসকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাথুয়ের এহেন কার্যে বিরক্ত বোধ করে সার্জিস। তার ভেতরে যে কি চলছে সেটা একমাত্র সেই জানে। সবকিছুতেই বিরক্ত লাগছে তার। একজন ডক্টর হয়েও মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে। সার্জিস দাঁতের দাঁত চেপে বুক থেকে তাথুয়ের হাত সরিয়ে দিয়ে তাথুইকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তাথুই বাকরুদ্ধ হয়ে গিয়েছে। সার্জিসকে সে ছোট থেকে দেখে এসেছে। সে জানে সার্জিস অনেক রাগী, কিন্তু সার্জিসকে কখনোই কারো গায়ে হাত তুলতে দেখেনি। অকস্মাৎ সার্জিসের এত রাগের কারণ বুঝতে পারে না তাথুই। তার গায়ে কেউ কখনো একটা ফুলের টোকাও দেয়নি। বড় আদরের মেয়ে সে। তাথুয়ের গালে হাত দিয়ে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে থাপ্পড় দিলে সার্জিস? সরি তাথুই, আমার মাথা ঠিক ছিল না। আমি তোর গায়ে হাত তুলে ফেলেছি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। প্লিজ ফরগিভ মি। তাথুই কিছুই বলে না, বরং সার্জিসের ফেলে রাখা রুমালের ওপর দিয়ে হনহন করে হেঁটে বেরিয়ে যায়। তাথুই বেরিয়ে যেতেই সার্জিস রুমালখানা ফ্লোর থেকে তুলে পরিষ্কার করে রুমালে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে আবারও সযত্নে রেখে দেয়। সামিরা লাকেজ নিয়ে তড়িৎ গতিতে নিজের রুমে এসে দেখে তার ফোন বাজছে। ফোনের স্ক্রিনে মাই লাভ নামটা জ্বলজ্বল করছে। সামিরা 1 মিনিটও কাল বিলম্ব না করে কল রিসিভ করে বলল, কি হয়েছে তোমার? নতুন কাউকে পেয়েছো নাকি? আমাকে আর তোমার প্রয়োজন নেই, তাই না? আসলে তোমরা সব ছেলেরা একই রকম। মন নিয়ে খেলতে তোমরা অনেক পছন্দ করো। তোমাদের প্রিয় খেলা হচ্ছে মেয়েদের মন নিয়ে খেলা। তোমাকে 2 দিন থেকে কলের উপর কল করেই যাচ্ছে, কিন্তু তোমার কোনো রেসপন্স নেই। তুমি একটা বার কল রিসিভ করার প্রয়োজন বোধ করছো না কেন রামিম? তোমাকে মন দিয়ে কি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি? এই 2টা দিন জানো কিভাবে কেটেছে আমার? প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল, তুমি বিয়েতে আসোনি। ভেবেছিলাম বৌভাতের অনুষ্ঠানে আসবে। আমি তোমার পথ চেয়ে বসেছিলাম, কিন্তু তুমি আসোনি। আমাকে একটাবার কল করারও সময় হয়নি তোমার। তোমার জন্য যে একটা মেয়ের চিন্তায় পাগল প্রায় অবস্থা হয়ে গিয়েছে, সেই খেয়াল আছে তোমার? সামিরা, একটু শান্ত হও। আমার কথাটা একটু শোনো প্লিজ। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? তোমাকে তো বলেছিলাম আমার বাবা অসুস্থ। আমার বাবা আর এই পৃথিবীতে নেই সামিরা। শুক্রবারে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। আমি এতিম হয়ে গেছি সামিরা। বাবা নেই মানে? এত বড় কথাটা তুমি আমাকে বলনি কেন? এই তোমার ভালোবাসার নমুনা রামিম। আমি চাইনি আমার জন্য তোমার আনন্দ ফুর্তি মাটিতে মিশে যায়, আমার জন্য তুমি কষ্ট পাও। আমি এটা চাইনি জানো সামিরা। আমি বাবাকে তোমার কথা বলছিলাম, তোমার ছবিও দেখেছিলাম। বাবা অনেক খুশি হয়েছিল। বাবা বলেছিল আমার তো মেয়ে নেই, সামিরা আমার মেয়ে হয়ে এই বাড়িতে আসবে। বাবা বলেছিল একটু সুস্থ হলেই তোমাদের বাড়িতে যাবে।
তোমার বাবার সাথে কথা বলবে, প্রয়োজনে তোমাকে ভিক্ষা চাইবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, বাবা নামক বটগাছের ছায়াটা আমার মাথার উপর থেকে সরে গেল। আমি কি নিয়ে বাঁচবো বলো তো? চিন্তা করো না রামিম, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না সামিরা, তোমার আর আমার মিলন অসম্ভব। তুমি আমাকে ভুলে যাও সামিরা, আমি তোমার যোগ্য না। আমি জানি আমি কখনোই তোমাকে পাবো না। আমার না আছে টাকা, না আছে চাকরি। যে চাকরিটা ছিল সেটাও বোধহয় হারাতে হবে। আমি তো নিজেই চলতে পারবো না, সেখানে তোমাকে বিয়ে করে কি খাওয়াবো বলো? তার থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও। তোমার বাবা তোমাকে অনেক বড়লোক হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে দিবে, তুমি অনেক সুখী থাকবে সামিরা। ভুলে যাব মানে? মামা বাড়ির আবদার নাকি? যখন প্রেম করেছিলি তখন মনে ছিল না, এখন ভুলে যেতে বলছিস? কোন সাহসে? আমি কার সাথে ভালো থাকবো কি থাকবো না সেটা তুই ঠিক করে দিবি নাকি? তুমি বুঝতে পারছো না সামিরা, তোমার বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবেন না। স্যার আমাদের রিলেশনের ব্যাপারে সবটা জানে। স্যার বলেছিল যে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিবে। আমিও স্যারের ওপর ভরসা করেছিলাম, কিন্তু স্যার নিজেই তো কানাডা চলে যাচ্ছেন। হোয়াট? ভাইয়া কানাডা চলে যাচ্ছে মানে? কি বলছো এসব? তুমি যেটা শুনেছো সেটাই। স্যার আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, তিনি খুব তাড়াতাড়ি কানাডা পাড়ি জমাবেন। ভাইয়া কানাডা চলে যাচ্ছে, অথচ আমি জানি না। আসলে ভাইয়া কখনোই আমাকে নিজের বোন ভাবতে পারেনি, তাই তো এত বড় কথা লুকিয়ে গিয়েছে। কিন্তু ভাইয়া হঠাৎ কানাডা যাচ্ছে কেন? তোমাকে কিছু বলছে কি? না, স্যার এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। হুট করে স্যারের কানাডা যাওয়ার ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আন্দাজ করতে পারছি কিছুটা। আমি যেটা সন্দেহ করছি সেটা যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে স্যার। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না রামিম, প্লিজ হেয়ালি না করে একটু ক্লিয়ার করে বলো। ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা যে বড্ড কঠিন। ভালোবাসার যন্ত্রণাটা সহ্য করার থেকে দূরে চলে যাওয়া অনেক ভালো। মানে কি সব আবল তাবল বকছো তুমি? ভাইয়া আবার কাকে ভালোবাসলো? ও কিছু না, রাখছি আমি। একদমই কান্নাকাটি করো না, পারলে আমাকে ভুলে যাও বলে ফোন রেখে দেয় রামিম। ফোন রাখতেই কান্নায় ভেঙে পড়ে সামিরা। সিজদা সাইফান দুজনেই খেতে বসেছে। বিকি চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও নিজ হাতে সব রান্না করেছেন। রান্নার সময় তার ইচ্ছে করছিল খাবারে বিষ মিশিয়ে সিজদাকে খাইয়ে দিতে। এই মেয়েটাকে কোনো কালে পছন্দ ছিল না তার, কিন্তু সে পারেননি। রাশিদ চৌধুরী বলেছেন, সিজদা সাইফানের আদর আপ্যায়নে যদি বিন্দুমাত্র ত্রুটি হয় তিনি ঐশ্বর্যকে পুলিশ কাস্টাডি থেকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টাই করবেন না। ঐশ্বর্যকে জেলে পচে মরতে হবে। মেয়ের কথা চিন্তা করে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বিথি চৌধুরী সিজদা সাইফানের আদর আপ্যায়নে ব্যস্ত হয় পড়েছেন। তাদের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সিজদা সাইফান দুজনেই তৃপ্তি নিয়ে খাচ্ছে। এমন সময় পাশের ফ্ল্যাট থেকে পাড়া প্রতিবেশীরা নতুন জামাই দেখতে আসে। সালেহা বেগম তাদেরকে দেখা মাত্রই কুশলাদি বিনিময় করে সাইফানের কাছে নিয়ে আসা মিষ্টি দই নাস্তা দেন। সাইফানকে দেখে সকলে খুশি হন। তাদের মধ্য থেকে একজন মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, জামাই বাবাজি তো অনেক সুন্দর দেখতে। আমাদের সিজদার সাথে খুব ভালো মানাইছে। সিজদাকে নিয়ে টেনশন হতো আমাদের, বাবা মা ছাড়া এতিম মেয়ে, কার সাথে বিয়ে হবে কি না হবে, মেয়েরা সুখী হতে পারবে কি না, বড্ড চিন্তা হতো। কিন্তু তোমাদের দুজনকে একসাথে দেখে সেই চিন্তা দূর হয়ে গিয়েছে। দয়া করি অনেক সুখী হও তোমরা। মুরব্বী হয়ে একটা কথা বলতে পারি, যদি সিজদা কিছু মনে করিস না। না না দাদি, আমি কিছুই মনে করব না, তুমি বলো না কি বলবা। এখনকার যুগের মেয়েরা বিয়ের পর বছর বছর চলে যায়, কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না। এটা কিন্তু ঠিক না। বাচ্চা কাচ্চা না থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে নাকি? আর না বাচ্চা ছাড়া সংসার পরিপূর্ণ হয়। তুই তাড়াতাড়ি একটা বাচ্চা নিয়ে নে, দেখবি তোর বর থেকে শুরু করে তোর শ্বশুর শাশুড়ি সবাই তোকে মাথায় করে রাখবে, সংসার পরিপূর্ণ হয়ে উঠবে। বাচ্চার কথা শুনে কাশি শুরু হয়ে যায় সাইফানের। সিজদার লজ্জায় মুখ লাল হয়ে উঠেছে। লজ্জায় সাইফানের দিকে তাকাতেও পারছে না। এদিকে সাইফানের কাশি থামছেই না। সিজদা নিজের লাজ লজ্জা সাইডে রেখে সাইফানের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। সাইফান এক নিঃশ্বাসে সবটুকু পানি শেষ করে। সাইফানের এই অবস্থা দেখে রাশিদ চৌধুরী এগিয়ে এসে বলল, কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? জি মামা। তোমার কাছে আমার একটাই চাওয়া বাবা, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না। ছোটবেলা থেকে মেয়েটাকে অনেক কষ্ট সহ্য করে এসেছে। সিজদা যেমন আপনার ভাগ্নি তেমনি আমারও স্ত্রী। সিজদাকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি সিজদার অতীত
জানতে চাই না। সিজদার বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তোলা আমার দায়িত্ব। আমি আপনাকে কথা দিচ্ছি মামা, 3 কবুল বলে যখন সিজদার হাত ধরেছি, মৃত্যু ছাড়া সেই হাত কখনো কেউ আলাদা করতে পারবে না। সাইফানের কথা শুনে সিজদার খুশিতে চোখ ছলছল করে উঠল। এই মানুষটাকে যতটা ভালো ভেবেছিল তার থেকে শতগুণ ভালো সে। সাইফানকে স্বামী রূপে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছে সিজদা। ছেলে হয়ে তোমার কাছে একটা আবদার করলাম, সেটাও পূরণ করতে পারলে না বাবা। আমি বুঝতে পারছি না তোর কানাডা যাওয়ার এত তাড়া কিসের। তুই তো গত গেলেই আমাকে বললি একটু সময় তো দিবি নাকি। বাংলাদেশ থেকে বাইরের দেশে যাওয়ার হাতের মোয়া নয় যে 1 রাতের মধ্যেই পেয়ে যাবি। আমাকে একটু সময় দে বাবা, আমি যথাসম্ভব চেষ্টা করছি। আমার যা বোঝা হয়ে গিয়েছে বাবা, আবার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার ব্যাপারে আমি নিজেই হ্যান্ডেল করব। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা যেমন আমাকে কখনো বুঝতে চায়নি, তেমনি তুইও আমাকে কখনো বুঝতে চাস না। কথায় কথা বাড়ে বাবা, তুমি আমাকে মুখ খুলতে বাধ্য করো না বাবা। মা যখন আমাকে ছেড়ে চলে যায় আমি যথেষ্ট বড় ছিলাম, সবটা বুঝতেও শিখেছিলাম। সেদিন তোমার সাথে মায়ের তুমুল ঝগড়া হয়, মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তোমার ইগো অহংকার এতটাই বেশি ছিল যে তুমি একটা বারও মাকে আটকানোর চেষ্টা করোনি। আমি দৌড়ে গিয়েছিলাম মায়ের পিছু পিছু, কিন্তু মাকে পাইনি। মা কোথায় যেন হারিয়ে গেল। বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেলাম। তার কয়েক ঘন্টা অতিক্রম হতে খবর এলো রোড অ্যাক্সিডেন্টে একটা মহিলা মারা গিয়েছে, যার মুখ অত্যন্ত বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, যার পরনে সেই শাড়ি রয়েছে যে শাড়ি আমার মায়ের গায়ে ছিল। তুমি নিজের মান সম্মান রক্ষার্থে একটা বড় ইনভেস্টিগেশন করে দেখোনি আদৌ সেটা মা ছিল কিনা। তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিয়েছ, আমার কৈশোর কেড়ে নিয়েছ, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছ। হ্যাঁ, এসব কিছুর জন্য তুমি দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ফারুক মির্জা যেন পাথর হয়ে গিয়েছে, তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তাকে নিয়ে তার ছেলের অনেক অভিযোগ। এরকম অভিযোগ তার স্ত্রী যমুনারও ছিল। তিনি স্ত্রীর সন্তানকে সময় দিতে পারেননি, শুধু টাকার পিছনে ছুটেছে। ফারুক মির্জাকে চুপ থাকতে দেখে তার ছেলের হাসি হাসি সার্জিস। তার ভেতরে কষ্টটা কেউ কোনোদিনও বোঝার চেষ্টা করেনি। সার্জিস ফারুক মির্জার দিকে এগিয়ে আসতেই তার ফোন বেজে ওঠে। হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস কোনো কথা না বাড়িয়ে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রতিমধ্যে একটা জটলা দেখে সার্জিস গাড়ি থামিয়ে জটলার দিকে অগ্রসর হয়। তখনই সার্জিসের ফোন বেজে ওঠে। আবারও হসপিটাল থেকে কল করা হয়েছে। সার্জিস ফোন কানে নিয়ে জটলা ঠেলে ভেতরে প্রবেশ করতেই যেন সার্জিসের পা থেমে যায়, কলিজা মোচড় দিয়ে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়, কণ্ঠনালী শুকিয়ে আসে, হাত থেকে ফোন পিচ ঢালা রাস্তায় পড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তার যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এতদিন যে মানুষটাকে সে মৃত ভেবে এসেছে, যার ছবি বুকে নিয়ে সে দিনরাত চোখের পানি ফেলেছে, যে মানুষটার জন্য একটু আগেও তার বাবাকে কথা শুনিয়েছে, সেই মানুষটা তার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সার্জিস আর এক মুহূর্ত কাল বিলম্ব করে না, দৌড়ে গিয়ে যমুনা মির্জাকে পাজা কোলে তুলে নেয়। সার্জিসের এহেন কার্যে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। সবার মনে প্রশ্ন জাগে, কে এই অজ্ঞাত মহিলা? সার্জিস কারো প্রশ্নের উত্তর না দিয়ে যমুনা মির্জাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। চোখ থেকে অঝরে পানি পড়ছে তার। সে ভাবতেও পারেনি এতগুলো বছর পরে আবার তার মায়ের দেখা পাবে। মাকে ফিরে পেয়ে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকেও বেশি ভয় হচ্ছে তাকে হারিয়ে ফেলার। মিনিট কয়েক অতিবাহিত হতেই গাড়ি এসেই হসপিটালের সামনে দাঁড়িয়ে যায়। সার্জিস যমুনা মির্জাকে পাজা কোলে তুলে নিয়ে হসপিটালের ভেতরে ছুটে এসে ডক্টর বলে হাঁক ছাড়তেই নার্স স্ট্রেচার নিয়ে ছুটে আসে। যমুনা মির্জাকে স্ট্রেচারে শুইয়ে দিয়ে তড়িৎ গতিতে ওটিতে নিয়ে যাওয়া হয়। তার মাথা শরীর থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার রক্তে সার্জিসের পুরো শরীর ভিজে গিয়েছে। খুবই ক্রিটিক্যাল অবস্থা তার। যমুনা মির্জার কন্ডিশন দেখে মুখে আধার নামে ডক্টর রায়হানে। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। হসপিটালের করিডোরে অস্থির হয়ে পায়চারি করছে সার্জিস। চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে, কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এসেছে, শরীরে যেন বিন্দুমাত্র শক্তি নেই। প্রিয় মানুষকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে দেখে কোনো পুরুষেরই সাধ্য নেই নিজেকে ঠিক রাখার।
সার্জিসও নিজেকে ঠিক রাখতে পারছে না। তাদের নিজের হাতেই কত শত অপারেশন হয়েছে, চোখের সামনে কত মানুষকে মরতে দেখেছে। তখন খারাপ লাগলেও সেটা কখনই প্রকাশ পায়নি। ডক্টরদের সহজে ভেঙে পড়লে চলে না, কিন্তু সার্জিস যেন আজ তার ডক্টরের খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়েছে তার। সার্জিস ধপ করে ফ্লোরে বসে পড়ে। উপস্থিত সবাই সার্জিসের এই রূপ দেখে যেন হতভম্ব হয়ে যায়। সবাই সার্জিসকে একজন শক্ত মনের ডক্টর মনে করে। এর আগে তাকে কখনোই এতটা ভেঙে পড়তে দেখেনি কেউ। এরই মধ্যে ডক্টর রায়হান বের হন। তাকে দেখে সার্জিস ছুটে এসে ভেজা কণ্ঠে বলল, ডক্টর, আমার মাকে বাঁচিয়ে দিন প্লিজ। এর আগে অসংখ্য মানুষ আমার কাছে এসে এই রিকোয়েস্ট করেছে, আজ আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন ডক্টর, প্লিজ।